কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। না, আমরা কিন্তু আপনাদের প্রতীক্ষাতেও রাখিনি এবং কথা রেখেছি। কথা দিয়েছিলাম যে রবিবার আবার ফিরে আসব সেই মতো আপনাদের প্রিয় অনুষ্ঠান সংস্কৃতির অঙ্গনে নিয়ে ফিরে এসেছি। সংস্কৃতির অঙ্গনে সংস্কৃতির নানান ধারা, নানান রং নিয়ে এই অনুষ্ঠান। আজকেও অন্য দিনের মতো আমার সঙ্গে রয়েছেন গুণী ব্যক্তিত্বরা। আমার বাদিকে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাজা রায় এবং আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী, বর্ষিয়ান বাচিক শিল্পী কাজল সুর। এবং যন্ত্রানুসঙ্গীতে আজকে রয়েছেন অন্য দিনের মতোই টোটন দা এবং বাবুল দা। আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের প্রিয় বন্ধু শ্রাবণী। আমরা অনুষ্ঠান শুরু করব, গল্প হবে। এখন যার সঙ্গে কথা বলবো তার সম্পর্কে বলতে গেলে একটু বলতে হয় যে যখন সবে আমি একটু একটু করে কবিতা শিখছি, কবিতা ছোট থেকেই যখন বলছি, তখন তো এই সময় ছিল না যে সোশ্যাল মিডিয়ায় যে মোবাইলটা খুললে পরে প্রচুর মানুষ সম্পর্কে জানা যাচ্ছে। যারা গুণী নন তাদেরও জানছি, যারা গুণী তাদেরও জানছি। তো সেই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু যারা একটু কবিতা নিয়ে চর্চা করছি তারা কাজল দাকে চিনতাম। কাজল সুরের নামটা সেই সময় থেকেই কিন্তু, যখন এই সোশ্যাল মিডিয়া কোথাও হয়নি তার অনেক আগে থেকে বলছি, আমরা জানতাম। তাহলে সেই ধরনের ব্যক্তিত্ব যখন আমাদের সঙ্গে থাকেন তখন সেই অনুষ্ঠানটার গুরুত্ব অনেক বেড়ে যায়। কাজল দা, আজকে শুরুটা কিভাবে করব? শুরুটা তার আগে তোমাকে শুভকামনা জানাই, যেমন একটা সুন্দর অনুষ্ঠান তুমি প্রেজেন্ট করছো। ধন্যবাদ। সেটা হচ্ছে যে কোনো মঞ্চে কিংবা যে কোনো চ্যানেলেই হোক, আমি শুরু কিন্তু সবসময় রবীন্দ্রনাথকে দিয়েই করি। খুব ভালো। ওগো তরুণী, ছিল অনেক দিনের পুরনো বছরের এমনি একখানি নতুন কাল, দক্ষিণ হাওয়ায় দোলাইত। সেই কালেরই আমি মুছে আসা ঝাপসা পথ বেয়ে এসে পড়েছি বনগন্ধের সংকেতে তোমাদের এই আজকে দিনের নতুন কালে। পারো যদি মেনে নিও আমায় সখা বলে, আর কিছু নয়, আমি গান জোগাতে পারি তোমাদের মিলন রাতে। আমার সেই নিদ্রাহারা সুদূর রাতের গান, তার সুরে পাবে দূরের নতুনকে। তোমার লাগবে ভালো, পাবে আপনাকে আপনার সীমানার অতীত পারে। সেদিনকার বসন্তের বাঁশিতে লেগেছিল যে প্রিয় বন্দনার টান, আজ সঙ্গে এনেছি তাই। সে নিয়েও তোমার অর্থ নিমিলিত চোখের পাতায়, তোমার দীর্ঘ নিঃশ্বাসে আমার বিস্মৃত বেদনার আভাসটুকু ঝরা ফুলের মৃদু গন্ধের মতো রেখে দিয়ে যাব তোমার নববসন্তের হাওয়ায়। সেদিনকার ব্যথা অকারণে বাজবে তোমার বুকে, মনে বুঝবে সেদিন তুমি ছিলে না, তবু ছিলে নিখিল যৌবনের রঙ্গভূমির নেপথ্যে, যবনিকার ও পারে। ওগো চিরন্তনী, আজ আমার বাঁশি তোমাকে বলতে এলো, যখন তুমি থাকবে না তখনও তুমি থাকবে আমার গানে। ডাকতে এলেম আমার হারিয়ে যাওয়া পুরনোকে তার খুঁজে পাওয়া নতুন নামে। হে তরুণী, আমাকে মেনে নিও তোমার সখা বলে, তোমার অন্য যুগের সখা। অসাধারণ। আরো একটা বিষয় আমি একটু আপনাদের সামনে বলবো যে এই সময় দাঁড়িয়ে না আমরা
কবিতা মুখস্থ রাখাটা আমাদের পক্ষে ভীষণভাবে কঠিন, মানে এত বেশি কর্মকাণ্ডে আমরা জড়িত হয়ে থাকি। তো সেই জায়গা থেকে এই ধরনের মানুষগুলো যখন সান্নিধ্য পাই তখন বুঝতে পারি যে কবিতাটা মুখস্থ থাকলে সেটা যখন প্রকাশিত হয়, আপনাদের সামনে যখন বলা হয়, তখন তার মানে কোন মার্গে গিয়ে পৌঁছয় সেটা কাজলদার কবিতা থেকেই বোঝা যাচ্ছে। কাজলদা, এই সময় দাঁড়িয়ে এখন তো মানে সব কবির কবিতাই সব জায়গায় বলা হয়, তবুও এতদিন ধরে বাচিক শিল্পের সঙ্গে জড়িত নাট্যকার কাজল সুর, সেই সঙ্গে কবি কাজল সুর, এখনো পর্যন্ত যখনই রবীন্দ্রনাথ ব্যতীত আর কার কবিতাকে অবলম্বন করতে ইচ্ছে করে? আসলে রাজা, এখানে রাজারা এবং আমাদের শ্রদ্ধেয় টোটনদা রয়েছেন, উনি রয়েছেন। রাজা যে গানটা গাইলো তার সাথে যে সঙ্গতটা হলো সেটাও শুনছিলাম, কি অপূর্ব। কিন্তু রাজার গানের বিষয়বস্তু যা, তাতে আমার কাজী নজরুলের কয়েকটা লাইন মনে পড়লো। সেটা এই মুহূর্তে জানি না কতটা প্রাসঙ্গিক, কিন্তু মনে পড়লো। দোহাই তোদের, এবার তোরা সত্যি করে সত্য বল, ঢের দেখালি ঢাক ঢাক আর গুড় গুড় ঢের মিথ্যা ছল, এবার তোরা সত্য বল, পেটে এক আর মুখে আর এক, এই যে তোদের ভণ্ডামি, এতেই তোরা লোক হাসালি, বিশ্বে হলি কম দামি, নিজের কাছেও ক্ষুদ্র হলি আপন ফাঁকির আফসোসে, বাইরে ফাঁকা পায় তারা, তাই নাই তলোয়ার খাপ কষে, তাই হলি সব সেরেপ আজ, কাপুরুষ আর ফেরেপ বাজ, সত্য কথা বলতে ডরাস, তোরা আবার করবি কাজ, ফোঁপরা ঢেকের নাই কোলাজ, ইলিশে গড়ি বৃষ্টি দেখেই ঘর ছোটে সব রাম ছাগল, যুক্তি তোদের খুব বুঝেছি, দুধকে দুধ আর জলকে জল, এবার তোরা সত্য বল, এবার তোরা সত্য বল। মনে এলো এটা। তুমি যে বললে যেটা কতটা প্রাসঙ্গিক জানি না, অ্যাকচুয়ালি এটা সাংঘাতিক প্রাসঙ্গিক। সেটাই, এই গান কবিতা সবই খুব প্রাসঙ্গিক এই সময় দাঁড়িয়ে। আর একটা কবে কাজী নজরুল এটা লিখে গেছেন, কবে লিখেছেন, ওই একটা প্রত্যন্ত গ্রাম যেখানে আমি সব্যসাচী পুরস্কার আনতে গিয়েছিলাম, ওই গ্রাম থেকে কেউ সারা পৃথিবী জয় করতে পারে আমার বিশ্বাস হচ্ছিল না। সেই জন্যে রবীন্দ্রনাথ যেমন আমাদের প্রণম্য, কিন্তু নজরুল তো কম প্রণম্য নন। তাই তো, বিশাল প্রণম্য। আমাদের বাঙালিকে সবাই চেনে সারা পৃথিবীতে রবীন্দ্রনাথ নজরুলের জন্যই, পরবর্তীকালে সত্যজিৎ রায় থেকে অমর্ত্য সেন ইত্যাদি ইত্যাদি। তো এইটা আমার ওর এই গান শুনতে শুনতে মনে পড়লো। আরো একটা কবিতা শুনলে যেটা বলা যায়, যে কবি কাজল সুরের কবিতা কেমন লাগে, মানে সেটা আমি একটু, আসলে আমি বাংলাদেশে যারা থাকেন, এই পশ্চিমবঙ্গে কিংবা বাংলাদেশে কিংবা বাঙালি, তারা সকলেই, আমি একা নই, কেউ গান করেন, কেউ কবিতা লেখেন, কেউ নাটক করেন, কিছু একটা শিল্প চর্চা তারা করেন। তাই আমি নতুন কিছু করছি না। হ্যাঁ, আমার নাটকে প্রচুর নাটক লেখা হয়ে গেছে ইতিমধ্যে, সবই কিন্তু প্রকাশকদের অনুরোধে, আমি যেগুলো লিখতে চেয়েছি এমন নয়, অনুরোধে। তো যে কবিতাটা আমার এখন মনে পড়ছে, সেটা আমার যখন HMVর অ্যালবাম বেরিয়েছিল, তো সেই সময় প্রথম যে কবিতাটি আমি রেকর্ড করেছিলাম, সেটা কিন্তু আমাদের খুবই পরিচিত কবি শিবাশিস মুখোপাধ্যায় লেখা। সেটা দিয়ে আমি প্রথম ওই অ্যালবামটা স্টার্ট করেছিলাম। একটি কবিতা সাদা কাগজে লেখা, রুল টানা পাতা একটিকে লিখে রাখে, একটি কবিতা কুহুর বন্ধুকে, একটি কবিতা লিখে শোনাবো তাকে, একটি কবিতা নিরীহ গো বেচারা, একটি কবিতা হ্যান্ডসাম ফাটাফাটি, একটি কবিতা ফুটকি ফুটকি তারা, একটি কবিতা 12 ক্লাসে কাটাকাটি, একটি কবিতা ফেটে পড়ে জল ঝড়ে, একটি কবিতা মেঘে ঢেকে দেয় দুপুর, একটি কবিতা কলেজের করিডোরে, একটি কবিতা বিকেলে আসবে নূপুর, একটি কবিতা 9টা 5-এ ট্রেন ধরে, একটি কবিতা কবিতব বনভূমি, একটি কবিতা লিখেছিলে মনে পড়ে বেকার লাইফে, ছাত্রী পড়িয়ে তুমি, ছাত্রী পড়িয়ে তুমি। চমৎকার।
সত্যি আমার মনে হচ্ছে যে যখন কাজলদা কবিতা বলছেন তখন বলছে এই কবিতাটা চলতে থাকুক। এর সাথে মিলিয়ে কাজলদা কি মিলিয়ে কবিতা শোনা যায়? চোখ নিয়ে তো অনেক কবিতা আছে, কিন্তু প্রথম চোখের উপর যে কবিতাটা, আমি শামসুর রহমান তার লেখা, এবং তাকে আমি শান্তিনিকেতনে মঞ্চে, তিনিও আছেন আমিও আছি। আচ্ছা, আসলে আমার তো বয়সের কোনো গাছপাথর এটা নেই, এটা আপনি সবসময় বলে থাকেন, সেই কিন্তু জন্যে। তো তাকে আমি তার কয়েকটি লাইন শোনাই। হ্যাঁ। চোখ নিয়ে কবিতাটা হঠাৎ মনে পড়লো, পড়তে যাচ্ছিলাম নিজের লেখা কবিতা, কিন্তু ওই চোখের কথাটা যখন এসেই গেল, তার কয়েকটা লাইন বলি। ঠিক। শামসুর রহমানের লেখা। তোমার চোখের মতো চোখ আমি দেখিনি কখনো, তোমার ঠোঁটের মতো ঠোঁটে ওষ্ঠ স্থাপন করিনি কোনোদিন। তোমার বুকের পাখি একদা যে গান শুনিয়েছিল আমাকে, তা এখনো আমার স্মরণে আছে। তোমার চুলের মতো চুল কোথাও এরকম ছায়া দেয় ক্লান্তির প্রহরে, মুছে ফেলে হিংস্র দুঃস্বপ্নগুলোকে। এই যে কবিতা লিখে সত্যের অধিক সত্য রটিয়ে দিলাম সারা বাংলাদেশে, তার মর্ম কথা তুমি জানো না। বালিকা বয়সে তুমি কি যখন ছিলে, বাগানের চারা গাছ জড়িয়ে কোমল বুকে উঠতে কি দুলে ফুল হওয়ার আশায়? অনেক বছর আগে যখন দোয়েল ছিল হৃদয়ে আমার, যখন আমার চোখে যৌবনের প্রতিশ্রুতি, তুমি আমাদের বালিকা বিদ্যালয়ের সামনে দিয়ে হেঁটে যেতে। এই কটি লাইন শোনালাম নিজের লেখা কবিতা বলার আগে, কারণ এই চোখের কথাটা এসে গেল, যেহেতু রাজা এই ধরনের একটা অপূর্ব গান গাইল। এবার নিজের লেখাটা বলি। এ এত সুন্দর যার চোখ, তাকে বাড়িতে কি করতে হয়, সেই মেয়ের কথা। এটা একটা প্রকাশক বার করেছিল, নাম বলছি না। সেই এই বইটার নাম হচ্ছে সেই মেয়ে। এটা এবছরের বইমেলায় বেরিয়েছিল, তার থেকে একটা কবিতা পড়ি। সারাদিন সেই মেয়ের রান্না, শুধু রান্না, সে শুধু খাবার বানায়। সকালে উঠেই সে চাকরিতে যায়, দুপুরে সে বাসি রুটি খায় টিফিনে, ফিরে এসে আবার সে খাবার বানায়, খাবার বানায়। রান্না, শুধু রান্না, সারাদিন তার শুধু রান্না, রান্না। কেউ তাকে বলে না কো আর না, আর না। পিএইচডি তার উনুনেতে, ঘর মোছাতে, স্বামী তার ঘরে ফেরে রাত বিরেতে, ঘরটর গুছিয়ে ছেলে মেয়ে খাইয়ে একটু জিরিয়ে নিতে মন চায়। স্বামী তার অধিকার নেবেই নেবে, তাই আবার সে সোহাগ ভরে খাবার গরম করে আসে বিছানায়। বিছানার কাজ শেষে মেয়ের ঘরেতে গিয়ে মেয়েকে পড়ায়। গভীর রাতেতে সে ফিরে আসে সেই বিছানায়। বাহিরে ডাহুক ডাকে, স্বামী তার নাক ডাকে, ঘুম আসে না। ভোরে উঠে আবার সেই মেয়ের রান্না, শুধু রান্না। শুয়ে গেছে সব কিছু, আসে না খুব কান্না। আমাদের পিএইচডি মা চাকরিতে যাওয়ার আগে সেরে নেবে রান্না, শুয়ে গেছে সব কিছু, আসে না খুব কান্না। আমাদের সেই মেয়ে জানে শুধু রান্না, রান্না, রান্না। এই কবিতা বোধহয় এই প্রজন্মের প্রত্যেকেরই ভালো লাগার কথা, কারণ কম বেশি আমরা প্রত্যেকেই এই ভুক্তভোগী। তো আমার মনে হয় যে এই কবিতা ভীষণভাবে এই প্রাসঙ্গিক। কবিতার সাথে তোমার জীবনেরও হয়তো কোনো মিল সেটাই থাকতে বলছি। পারে, যে রান্না সেরে এসছো, আবার ফিরে যাবে রান্নায়, অথচ চাকরিতে যাচ্ছ। একদমই প্রত্যেকেরই বোধহয় এরকম। তাও কম বিদেশে বেশি দেখেছি রয়েছে। যে শেয়ার করে নেয় দুজনা। হ্যাঁ, ও কি হ্যাঁ, হ্যাঁ। রান্নায় ফিরে যাবে? তাহলে চলো যাই ওর বাড়ি। না, এবার আমরা রান্না থেকে অন্য কিছু গানে যেতে চাই। গানে যাব।
অসাধারণ বললে বোধহয় কম বলা হবে, মানে একদিকে গৌতম দার লেখা, তো আমার খুব প্রিয় বন্ধু, এক প্রিয় সুরকার, প্রিয় শিল্পী গীতিকার, প্রিয় রাজা মানুষ। দা, সঙ্গে সঙ্গত যা পেলাম, বাপ রে বাপ, মানে এটা সেই অরিজিনালের সঙ্গত নয়। আচ্ছা, আজকের জন্য সঙ্গত, যে আজকের জন্য বাবুল দা এবং আপনার সঙ্গত না থাকলে এই এত উচ্চ মার্গে এই সময়ও পৌঁছতে পারতো না। সত্যি কথা, ভীষণভাবে সঙ্গতের দরকার। কাজল দা কি বলবে গান শুনে? না না, এই যে ফিরে যা বলছে, এই ফিরে যাওয়াতে কিন্তু আমার আপত্তি আছে। আচ্ছা, আবার ফিরে গেলেই যাওয়া যায় না। যেমন মানুষে প্রথম প্রেম কোনোদিনই ভোলে না, যত কিছুই তারপরে ঘটে যাক, যত আনাগোনা হোক, ভোলে না। তো ফিরে যাওয়ার সাথে আবার দেখা হলে সে, তাও কবিরা সবই লিখে গেছেন, তার কয়েকটা লাইন বলি, একদমই। কারণ আমার গান শুনতেই বেশি ইচ্ছে করছে। কোথাও একটা প্রথম প্রেমের ব্যথা থেকে যায়, কিন্তু ব্যথা থেকে যায়। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, স্বর কাশ হোগলায় মাঠের ভিতরে, অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নিড়ের থেকে খড়, পাখির নিড়ের থেকে খড় ছড়াতেছে, মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরিষের অথবা জামের ঝাউয়ের আমের, 20 বছরের পরে তখন তোমার নাই মনে, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে অসুথের জানালার ফাঁকে, কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি, কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে, পাই যদি হঠাৎ তোমারে। মানে প্রেমিক কবি বলতে কি রবীন্দ্রনাথের পরেই জীবনানন্দ আসেন? অবশ্যই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও তিনি স্বীকৃতি পেয়েছেন, ক্যালকাটা ইউনিভার্সিটিতে তার কবিতা পড়ানো হলো অনেক পরে, অনেক পরে, কিন্তু স্বীকৃতি পেয়েছেন অনেক পরে। এখন যত দিন যাচ্ছে তত যেন তত জীবনানন্দ নতুন করে আমাদের সামনে দেখা একদমই একদমই তাই। একদমই তাই। কাজলদা, জানি অনেকটা বড় কবিতা হলো, কিন্তু তারপরেও একটা ছোট কবিতা শুনতে চাই। ছোট কবিতা, আমার একটা ভালোবাসার কবিতা বলো না। ভালোবাসার কবিতাই, ভালোবাসাই তো অবশেষে ভালোবাসারই জয় হয়, সে যে কোনো ভাবেই হোক। যুদ্ধ বিগ্রহ ইত্যাদি ইত্যাদি সারা পৃথিবী ছেয়ে গেছে, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ, ভালোবাসাকে আমরা ফিরিয়ে আনবই। কবিতার নাম আলো। আমি একবার পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলাম, ওনার তো 2-3টে গান গাইবার সৌভাগ্য আমার হয়েছিল। শিওর। আলোচনা যা যা হচ্ছে আমাকে বলে হারমোনিয়ামটা তুই বাজাচ্ছিস, তুই জানিস সেরকমটা আমি কাউকে ধরতে দিই না। আমি কেন বলছি, এটা লতা মঙ্গেশকর থেকে শুরু করে সবাই বাজিয়েছে, বলে তোকে ধরতে দিয়েছি এটাই যথেষ্ট। সত্যি। এবং উনি আমাকে বলেছিলেন যে গানের কিন্তু একটাই বিষয় হয়, সেটা হচ্ছে প্রেম। তাহলে এই প্রেমের দ্বারাই সমস্ত কিছু পৃথিবীতে বন্ধ করা যায়, এটা ঘটনা। ঠিক। কারণ
সারা পৃথিবীতে একটা যুদ্ধের বাতাবরণ চলছে, তো সেটা আমরা লক্ষ্য রাখি, আমাদের কষ্ট হয় তাতে। ক্ষমতা তখনই তোমার দরকার হ্যাঁ। যখন তুমি লোকের ক্ষতি করবে। হ্যাঁ, তোমাকে আসলে ভালোবাসা দিয়ে ক্ষমতা সব শব্দর সাথে এমন ভাবে একটা শব্দ ছুটে আসে যেটা আমাদের খুব কষ্ট হয়, সেটা হচ্ছে অপব্যবহার। ঠিক। তো যাই হোক, আমার প্রথম কাব্যগ্রন্থ যারা বার করেন আর কি, সেটা আমার হাতে রয়েছে। তার পেছনে 2 লাইন বলি, সেটা হচ্ছে যখন আমি সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিদেশে কবিতা আবৃত্তি করতে ছুটে ছুটে যেতাম, এমনকি ব্রিগেডেও আমি 2 বার কবিতা বলেছি 3 লক্ষ লোকের সামনে, সেটা হয়েছে। কিন্তু কোনো কোনো কবি আমার কাছে রয়্যালটি চাইতেন, যে আমাদের কবিতা বলছো, আমাদের টাকা দেবে না, আচ্ছা। তুমি তো এর থেকে কিছু টাকা তো পাচ্ছ। আমি যে খুব বিশাল টাকা রোজগার করতাম তা নয়, আমি খুব একটা প্রফেশনাল নই, অর্থাৎ যেটুকু রোজগার সেটুকু আবার মানুষের স্বার্থে ব্যবহার করি। অর্থাৎ কেউ খুব অসুবিধে পড়লে, সে যে কোনোভাবেই হোক, মানসিকভাবে শারীরিকভাবে, তার পাশে সেই টাকা তাকেই দিই। কারণ আমি একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ছিলাম, আমার ডাল ভাত হলেই চলে যেত, সাধারণ জীবনযাপন করতাম। তা ওই রয়্যালটি যখন চাইলো, তখন আমার একটা জেদ চাপলো, আচ্ছা আমি তো বাংলাদেশের মাটিতে জন্ম, তাহলে আমিও তো 2-4 লাইন লিখতে পারি আমার অনুভূতির কথা। তারই একটি আপনাদের পড়ে শোনাই, এটা আমার প্রথম কাব্যগ্রন্থ থেকে লেখা। কবিতার নাম আলো। এসেছ যখন, তখন একটু অন্তত বসো। জীবনের এত তাড়া থাকলে সুখ দুঃখের কথা বলবো কিভাবে। এই নাও, হাত বাড়িয়ে দিলাম, আমার হাতের ওপর হাতটা রাখো। এত ঠান্ডা কেন তোমার হাতের তালু? ধরেনি কেউ কি কোনো দিন? সেই তুমি এলে, কিন্তু অনেক সময় নিলে, তবু এলে। এই পাহাড়ি পথে সারাদিন কেবল 2-3টে বাস চলে, রোজ অযথা উপর থেকে নিচে নেমে অযথা অপেক্ষা করি। বাস আসে, বাস যায়, প্রশ্ন করে তারা, এই যে কেউ কি আসবে তোমার? বলিনি তোমার কথা, শুধু বলেছি আসতেও পারে। কেন এত সময় নিলে? আর এসেই ফিরে যেতে চাইছো অনাদরে। কে বলেছে আমি একা? এই তো বেশ আছি, ছন্দহীন এলোমেলো মাত্রাহীন জীবন। এটা আর যাই হোক কবিতা হতে পারে না। সব লেখাই কি কবিতা হয়? হয় না। সবার কি সব কিছু সয় না। এসেছো যখন, তখন আর একটু থাকো, অন্তত এক মুঠো জ্যোৎস্নাকে আমার হাতের মুঠোয় রাখো, রাখো। বাহ, খুব ভালো, ভীষণ ভালো কবিতা, অসাধারণ। ভালোবাসা দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো রাজাদাকে এবং কাজলদাকে। আর টোটনদা আর বাবুলদা তো রয়েছে আমাদের সঙ্গে। আর আপনাদের বলবো যে আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ সংস্কৃতির অঙ্গনে অবশ্যই আপনাদের দেখতে হবে প্রত্যেক রবিবার সকাল 8:30টায় এবং রাত 10টায়। ভালো থাকুন, সংস্কৃতির সঙ্গে থাকুন। নমস্কার।